কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিঙ্কনের স্বাধীনতা পুরস্কার 2024 প্রাপ্তি উপলক্ষে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি এই কুড়িগ্রাম এরিয়ার এক কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, লেখক, গবেষক, শিক্ষক, 21 পদক ও স্বাধীনতা পদকে ভূষিত সমাজকর্মী অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিঙ্কন, পাশের জেলার লালমনিরহাটের সংসদ সদস্য, লালমনিরহাট বারের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, কুড়িগ্রাম 4 আসনের সংসদ সদস্য, আজকে ছিলেন সকালবেলা বিপ্লব হাসান, এখন নেই, কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মোলা আলমগীর কবির, কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ, আমার সঙ্গে এসেছেন, মঞ্চে উপবিষ্ট আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জনাব সাইফুর রহমান এবং রেজিস্ট্রার বিচার জনাব তোফায়েল হাসান, কুড়িগ্রাম জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। উত্তরবঙ্গের সফর গতকাল থেকে আমার শুরু হয়েছে, বিশেষ করে রংপুর বিভাগ। আমি এই অনুষ্ঠান শেষ করেই এখান থেকে রংপুরের দিকে রওনা হব। তা আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 75 15 আগস্ট কাল রাত্রিতে শাহাদত বরণ করি বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরকে স্মরণ করি। জাতীয় 4 নেতাকে যারা 1975 3রা নভেম্বর কারা অন্তরালে শাহাদত বরণ করেছিলেন, যারা প্রত্যেকেই ছিলেন আইনজীবী। আজকে আব্রাহাম লিঙ্কন সাহেবের জাদুঘরে, উত্তরবঙ্গ জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে গিয়ে সেখানে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের কন্যা কর্তৃক প্রদত্ত, তিনিও সংসদ সদস্য এখন, কন্যা কর্তৃক প্রদত্ত সৈয়দ নজরুল ইসলাম সাহেব যে চাদরটি গায়ে ব্যবহার করতেন, সেই চাদরটি ওনাকে দেওয়া হয়েছে এবং তিনি আমাকে দিয়ে সেই চাদরের যে প্যাকেটটি সেটা উন্মোচিত করে তার জাদুঘরে রাখার ব্যবস্থা করেছেন। স্মরণ করছি 30 লক্ষ শহীদদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। 2 লক্ষ সম্ভ্রমহারা মা এবং বোনকে, তাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতার লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। সারা বাংলাদেশের বিভিন্ন সময়ে ভাষা আন্দোলন সহ বিভিন্ন যৌক্তিক আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, তাদের সবাইকে স্মরণ করে আমি আমার বক্তব্য প্রদান শুরু করছি। প্রথমেই বলতে হয় যে আজকের এই অনুষ্ঠানে আমি এলাম কেন এবং কিভাবে। আব্রাহাম লিঙ্কন সাহেবকে আমি চিনি বেশ আগে থেকেই। তার বন্ধুরা আজকে হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বন্ধু হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে আছেন। তো তিনি একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার এক বন্ধু জাস্টিস মোস্তফা জামান ইসলামকে একটি মেসেজ পাঠিয়েছেন, পত্র পাঠিয়েছেন। তো মোস্তফা জামান ইসলাম তিনি সেটা নিয়েই আমার কাছে এসেছেন। এসে বললেন এরকম একটি ইচ্ছা পোষণ করছে সে, যদি সেখানে আইনজীবীরা যেহেতু সম্বর্ধনা দিবে, আপনি থাকলে খুব ভালো হয়। তো ইতিমধ্যে আমি রংপুরে আসবো, দিনাজপুরে আসবো, একটি প্রোগ্রাম নিয়েছি। তো এটার সঙ্গে যেহেতু মিলে গেছে সময়, আমি সেই সুযোগটাও নিলাম, আপনাদের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ হলো এবং এরকম একজন গুণী মানুষকে, একজন বিখ্যাত মানুষকে সম্বর্ধনা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও খুব গর্বিত এবং আনন্দিত। আব্রাহাম লিঙ্কন এইরকম নাম বাংলাদেশে খুব একটা পাবেন না, একেবারেই রেপ্লিকা নামের, হুবহু একই রকম নাম। আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট,
এবং তিনি সে দেশের ইকোনমিকে মডার্ন করা এবং সে দেশের স্লেভারিকে ইরাডিকেট করা সমাজ থেকে, সেটার উদ্যোক্তা ছিলেন। সেই আব্রাহাম লিঙ্কনের যে মানসিকতা ছিল আর আমাদের এই আব্রাহাম লিঙ্কনের মানসিকতার মধ্যে কিন্তু বেসিক্যালি খুব একটা তফাৎ নেই। তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, এক রাষ্ট্রের মানুষের কল্যাণে তিনি চিন্তা করেছেন। আর আমাদের আব্রাহাম লিঙ্কন কুড়িগ্রামের কৃতি সন্তান, তিনি প্রাথমিকভাবে এই কুড়িগ্রামের মানুষের কল্যাণের কথা চিন্তা করেন এবং সামগ্রিকভাবে সারা দেশের মানুষের কথাও তিনি চিন্তা করেন। এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা তাকে সবসময় আলোড়িত করে, তার চেতনাকে আলোড়িত করে, এবং তিনি সেই চিন্তায় সবসময় মগ্ন থাকেন। এবং সেই জন্যই তিনি এই উত্তরবঙ্গে তার বাড়িতে উত্তরবঙ্গ মুক্তিযুদ্ধ জাদুঘর করেছেন। আজকে আমি সেই জাদুঘর পরিদর্শন করে এসেছি। এখানে যে পরিমাণ জাদুঘরের স্মারক আছে, মুক্তিযুদ্ধের স্মারক আছে, এবং সবচেয়ে বড় জিনিস, মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিলেন সেদিন 1971 সালে, তাদের যে স্মারক আছে, অর্থাৎ বিরোধিতা করার জন্য যে চিঠিপত্র দেওয়া, রাজাকার বাহিনীতে যোগদান করার জন্য চিঠিপত্র দেওয়া, এবং হিন্দুদের বাড়ি দখল করার জন্য যে সুপিরিয়র লিডারদের কাছে আকুতি জানানো, এই ধরনের কোনো ডকুমেন্ট আমি খুব একটা দেখিনি কোথাও। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, ঢাকাতে হয়েছিল। প্রথম যে জাজমেন্টটি প্রকাশিত হয় সেটি আমার ডেলিভারি করার সৌভাগ্য হয়েছিল। আমি তখন ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান ছিলাম। সেখানে যে কাগজগুলো ব্যবহৃত হয়েছে, রাজাকারদের যে বেতন দেওয়া এবং রাজাকারের লিস্ট, যে কাগজগুলো ব্যবহৃত হয়েছে, এর চেয়ে অনেক অনেক ঢের বেশি কাগজ এই মুক্তিযুদ্ধ জাদুঘরে আছে। আমি ওই বিচার করার সময় শুধু একটি কাগজ আমরা পেয়েছিলাম, তাও আমার জেলার কাগজ। এটা আমার কোনো কৃতিত্ব নেই। আমি গিয়ে দেখি যে আমার জেলার একটি কাগজ দেখানো হয়, নেত্রকোনার একটি রাজাকারের লিস্ট, এবং রাজাকাররা কি পাবে কি পাবে না, কি সম্মানী পেত কি পেত না, সেটা সেখানে লেখা আছে। আমরা সেটা পেয়েছিলাম। কিন্তু আজকে আমার কাছে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি ওনাকে বলেছি যে এইগুলি তো ট্রাইব্যুনালে তখন যায়নি। তা আমার মনে হয় ট্রাইব্যুনালে যারা কাজ করেন, এখনো যারা কাজ করছেন, এখনো বিচার চলছে, অনেক বিচার বাকি আছে, তারা যেন আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগাযোগ করেন, যাতে তিনি সেইগুলি আদালতে দিয়ে এই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিচার যে শুরু হয়েছে, এই বিচারের রায়ে লেখার সময় এইগুলি তুলে আনেন, এবং তুলে আনলে এই জাজমেন্টগুলো ঘটনাগত দিক থেকে আরো সমৃদ্ধ হবে। তিনি একটি বই লিখেছেন, মুক্তিযুদ্ধে শহীদ আইনজীবী। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু এসেছিলেন 18 ডিসেম্বর 1972 সাল। তিনি কনস্টিটিউশন আসার পূর্ব পর্যন্ত এই জনপদ শাসিত হয়েছে একটি অর্ডার দিয়ে, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিয়ে। সেটার পরে যখন নাকি কনস্টিটিউশনটি এলো, কনস্টিটিউশনে প্রথম বলা হলো বাংলাদেশে সুপ্রিম কোর্ট হবে, এবং এই সুপ্রিম কোর্টটি তিনি উদ্বোধন করতে এসেছিলেন 18 ডিসেম্বর 1972 সাল। বঙ্গবন্ধু যে জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন সেদিন সুপ্রিম কোর্টের অঙ্গিনার ভিতরে, সেই জায়গাতে আমরা স্মৃতি চিরঞ্জীব নামে একটি স্মারক স্তম্ভ স্থাপন করেছি। স্মারক স্তম্ভ এই কারণে বলছি যে বঙ্গবন্ধু যখন এসেছিলেন, তিনি এসে এই বক্তৃতায় এই কথা বলেছিলেন। তা আজকে পিজি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে ডাক্তাররা যারা নাকি আত্মাহুতি দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের নামের ফলক দেখলাম, কিন্তু আইনজীবীদের নামের কোনো ফলক আমি সুপ্রিম কোর্টে দেখতে পেলাম না। আমার দেখলে আমার খুব আনন্দ হতো, আমি সুখী হতাম। ঠিক এই কথাই তিনি বলেছিলেন। 52 বছর পার হলেও এর কোনো উদ্যোগ আমরা সুপ্রিম কোর্ট থেকে নেইনি। বারও নেয়নি, আমরাও নেইনি, সুপ্রিম কোর্টও নেয়নি। বারে যে দু একজনের নাম আছে সেখানে, সেগুলি হচ্ছে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন। শফিউর রহমানের নাম আছে। শফিউর রহমান আমাদের বিচার বিভাগীয় একজন কর্মচারী ছিলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। তিনি 22 ফেব্রুয়ারি 1952 সাল শাহাদত বরণ করেছিলেন পুলিশের গুলিতে। তার নাম আছে, এবং তার নামে একটি হলও আছে, শফিউর রহমান হল, সুপ্রিম কোর্ট বারে। এছাড়া
কিছু নাম আছে ঢাকা আইনজীবী সমিতিতে, তারা ঢাকার আইনজীবী সমিতির যারা সদস্য ছিলেন তাদের নাম রেখেছেন। বাংলাদেশ বার কাউন্সিল একটি ফলক ছিল, সেই ফলকটিও নাই এখন, সেখানে কিছু মানুষের নাম ছিল। তা আমরা উদ্যোগ নিয়েছি যে সেই নামগুলো সন্নিবেশিত করে একটি পাথরে সেই নামগুলি লিখে রাখার। এবং বঙ্গবন্ধু 14ই ডিসেম্বর সংবিধানে সই করেছিলেন, সেই 14ই ডিসেম্বর তিনি প্রথম সই করেছিলেন। তার যে সই করার যে ছবিটা, সেটার একটা মোরাল, এবং তিনি যে আমাদের এখানে এসে বক্তৃতা করেছিলেন সেটার একটা মোরাল, এবং তার পাশেই হচ্ছে সেই শহীদদের নাম আমরা সন্নিবেশিত করে একটি পাথর লাগিয়েছি। সেখানে 69 জন আইনজীবীর নাম আছে। আমরা একটা কথা বলেছি, আমরা কিভাবে নামগুলি সংগ্রহ করলাম, বার কাউন্সিলের কাছ থেকে সংগ্রহ করেছি। আমাদের সামনে তখন এই বইটি ছিল না, বার কাউন্সিল থেকে সংগ্রহ করেছি। এবং শাহিদা বেগম নামে একজন অ্যাডভোকেট, তার একটি বই ছিল, সেখানে মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী কিছু আইনজীবীর নাম ছিল, সেইটি নিয়েছি। এবং সমস্ত বারগুলিতে জেলা জজ সাহেবদের কাছে চিঠি দিয়েছি, চিঠি দিয়ে বলেছি যে আপনি বারের সঙ্গে কথা বলে দেখেন সেই বারে কারা শাহাদত বরণ করেছিলেন। তো কুড়িগ্রাম বার তখন বার ছিল না, কুড়িগ্রাম বার ছিল তখন রংপুর বার, মূলত রংপুর বার ছিল তখন 71-এ। তো এখানে দেখা যায় যে নতুন নতুন জেলাগুলো, জেলা বারের সদস্যরা অনেকেই বলতে পারেন না, আর অনেকেই কিছু বলেন যেগুলির সত্যতা নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা 69 জনের নাম সেখানে সন্নিবেশিত করেছি। প্রথম নামটি হলো মশিউর রহমান সাহেব যশোরের, তারপরের নামটি হলো ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লা, তারপরের নামটি হলো আমিনউদ্দিন আহমেদ পাবনা। এটিও একটি মজার গল্প আপনাদেরকে বলে যাই আজকে। ধীরেন্দ্রনাথ দত্তের অবদান ভাষা আন্দোলনে সাংঘাতিক, এবং স্বাধীনতা যুদ্ধে তিনি শাহাদত বরণ করেছেন এই 80 বছর বয়সে, ওনাকে হত্যা করা হয়েছিল। ধীরেন্দ্রনাথ দত্ত নামটি প্রথমে দেওয়ার প্রশ্ন আসলো বার থেকে, যে ওনার নামটি 1 নম্বরে দেন। তৎকালীন চিফ জাস্টিস আমার প্রিডিসেসর যিনি ছিলেন, তিনি আমাকে বললেন যে এটা তো প্রথমেই দেওয়া উচিত ওনার নামটা। তো আমি ওনাকে বললাম যে আপনি স্যার দেখেন, বঙ্গবন্ধু যখন আসলেন এই অঙ্গনে, তিনি বক্তৃতা করে বলেছিলেন 2টি নাম, বলছেন আজ আমার মশিউর রহমান নেই, আজ আমার আমিনউদ্দিন নেই। তো বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখিয়ে আমরা এই স্মৃতি চিরঞ্জীব করছি। তো বঙ্গবন্ধুর কথার প্রথম যে নামটা তিনি বললেন, আজ আমার মশিউর রহমান নেই, মশিউর রহমান সাহেব MNA ছিলেন তখন, জাতীয় পরিষদ সদস্য ছিলেন যশোর থেকে, তার নামটা 1 নম্বরে দিয়ে 2 নম্বরে আমরা ধীরেন্দ্রনাথ দত্তের নাম দেই, 3 নম্বরে আমিনউদ্দিন সাহেবের নাম দেই। আমিনউদ্দিন পাবনার MPA ছিলেন। ঠিক এইভাবে আমরা সেখানে তাদের নামগুলি সন্নিবেশিত করেছি। আমি আব্রাহাম লিঙ্কন সাহেবের এই বইটি থেকে যদি কোনো রকমের নতুন নাম আসে, যদি কোনো রকমের নাম আমাদের সেখানে বিচ্যুত হয়ে থাকে, আমরা যদি না দিয়ে থাকি, সেটা কারেকশন করার সুযোগ কিন্তু আমরা রেখেছি। বলছি যে আরও নাম না জানা অনেকেই, নাম না জানার মধ্যে যদি নাম জেনে যাই, তাহলে সেটাকে আবার সেখানে সন্নিবেশন করা যাবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য আসলে লিখিত বক্তব্যই দিয়ে থাকি আজকাল। কিছু কথা বললাম যেগুলি লিখিত বক্তব্যের বাইরে। আরেকটি কথা তিনি বলেছেন, সেটা বলে শেষ করি, তারপরে আমার লিখিত বক্তব্যে যাচ্ছি। জজ সাহেব, এখানকার জেলা জজ, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, তাদের সমন্বয়ের কথা বলেছেন, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আমি সবসময় এই কথাটি বলি থাকি যে একটি জেলায় যদি এই 3 জন মানুষের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক থাকে, তাহলে সেই দেশের মানুষ, সেই জেলার মানুষ অত্যন্ত নিরাপদে এবং খুব আনন্দে থাকে। এইখানে যেহেতু সেটা আছে, আমি আশা করি কুড়িগ্রামের মানুষ নিরাপদে আছেন, ভালো আছেন, এবং তাদের মধ্যে তাদের এই সমন্বয়টা যেন অব্যাহত থাকে। আজকে শুধু এই 3 জনের মধ্যে নয়, ভবিষ্যতেও যারা এখানে চাকরি করতে আসবেন তাদের মধ্যে যেন থাকে, এটা আমি চাকরিজীবীদের কাছে অনুরোধ রাখব। আমাদের জজ সাহেবদের কথা বলেছেন, জজ সাহেবদের সম্বন্ধে তিনি অত্যন্ত উচ্চশ্রী প্রশংসা করেছেন। তাদের সম্বন্ধে আর কিছু দাবি দাওয়াগুলি সম্বন্ধে আমি পরে বলছি। সুধীবৃন্দ, উত্তরবঙ্গের বিশিষ্ট এক জনপদ কুড়িগ্রাম। তিস্তা, ধরলা, গঙ্গাধর, নীলকমল, সোনাভরি বিধৌত এই সমৃদ্ধ জনপদ ধারণ করে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, যার লেখায় ঋদ্ধ হয়েছে বাংলা সাহিত্য, আজকের সংবর্ধিত অতিথি জনাব আব্রাহাম লিঙ্কন, যাকে অভিহিত করেছেন জলেশ্বরীর ভূমিপুত্র হিসেবে, তিনি এই মাটির সন্তান। বাংলার গান্ধী হিসেবে খ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিজ্ঞানী সতীশ দাশগুপ্ত,
যার উদ্ভাবনীতে ভারতবর্ষের রসায়ন শিল্প পেয়েছিল নতুন জাগরণ, তিনি সুদূর বাঁকুড়ার নিষ্ফলা মাটিকে করেছেন শস্য শ্যামলা, তিনিও কিন্তু এই কুড়িগ্রামেরই সন্তান ছিলেন। তাদেরই এক যোগ্য উত্তরসূরি কুড়িগ্রামের আরেক কৃতি সন্তান অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিঙ্কন, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার 2024 প্রাপ্ত হয়েছেন সমাজ সেবায় তার বিশেষ অবদানের জন্য। কুড়িগ্রাম আইনজীবী সমিতি তার এই বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখার জন্য যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে, তাতে আপনাদের মাঝে সামিল হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। বন্ধুগণ, তিনি বলেছেন, বা আপনারাও কেউ কেউ বলেছেন যে আমি এখানে এসেছি বাংলাদেশের প্রধান বিচারপতি। এটা খুবই আনন্দের বিষয়, কুড়িগ্রামবাসীদের জন্য আনন্দ। আব্রাহাম লিঙ্কনকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে, আব্রাহাম লিঙ্কনকে স্বাধীনতা পুরস্কার দিয়েছে, তাকে 21শে পদক দিয়েছে আগে, 2 বছরের মাথায় স্বাধীনতা পুরস্কার তিনি পেয়েছেন। স্বাধীনতা পুরস্কার দিয়েছেন কে? স্বাধীনতা পুরস্কার তো চরমনায়ের পীর সাহেবকেও দেওয়া হয়েছে, শর্ষিনার পীর সাহেবকে, শর্ষিনার পীরকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল, যিনি নাকি মানুষ হত্যাকাণ্ডে উচ্ছ্বসিত হইতেন, আনন্দিত হতেন। মানুষ হত্যা করিয়েছেন 1971 সালে। শর্ষিনার পীরের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি আর আব্রাহাম লিঙ্কনের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি যোজন যোজন ফারাক। এই পুরস্কার যিনি দিয়েছেন তিনি জাতির জনকের কন্যা। এই পুরস্কার যিনি দিয়েছেন তিনি বাংলাদেশের স্থপতি, তার কন্যা, এবং তিনি নিজে বাংলাদেশ চেনেন, বাংলাদেশকে জানেন, বাংলাদেশের প্রতিটি মানুষকে চেনেন এবং আপনাদের সকলকে উনি চেনেন। এবং চেনেন বলেই আজকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের সঙ্গে তিনি সম্পৃক্ত, এবং সারা দেশে উন্নয়নের যে ধারা, সেই ধারার সঙ্গে তিনি সম্পৃক্ত এবং মানুষের জন্য তিনি করে যাচ্ছেন। তিনি যখন ওনাকে স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন, তো আমার মতো একজন সাধারণ বিচারক তো আসতেই পারে। সেজন্যই আমার এখানে আসা, এবং এই আশার মধ্য দিয়ে আমি আব্রাহাম লিঙ্কন সাহেবকে সম্মানিত করছি এবং আমি সম্মান দেখাচ্ছি জাতির জনকের প্রতি এবং তার কন্যার প্রতি। বন্ধুগণ, অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিঙ্কন আমাদের আইন অঙ্গনেরই একজন। তাকে বারবার আপনারা বলছেন তিনি পাবলিক প্রসিকিউটর। তিনি ঢাকায় থাকলে অ্যাটর্নি জেনারেল হইতে পারতেন কিনা আমি জানি না, তবে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল হইতে পারতেন, সুপ্রিম কোর্টের জজ হইতে পারতেন, এটাতে কোনো সন্দেহ নেই। তিনি এখানে থেকে আইন পেশা করছেন, আইন ব্যবসা করছেন না, তিনি আইনের পেশাটি করে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য। এটি একটি মহৎ পেশা। সেই পেশাটি তিনি আঁকড়ে ধরে এলাকার মানুষের সাথে, এই কুড়িগ্রামের মানুষের কল্যাণের জন্য তিনি এখানে রয়ে গেছেন এবং এখানেই প্র্যাকটিস করছেন। এই জন্য পাবলিক প্রসিকিউটর এটা খুব বড় কিছু না ওনার জন্য। তিনি পাবলিক প্রসিকিউশনে থেকে তিনি মামলা প্রমাণের সাহায্য করছেন, কোর্টকে অ্যাসিস্ট করছেন মাত্র। কিন্তু ব্যক্তি আব্রাহাম লিঙ্কন তার অনেক অনেক উপরে। তার এই অর্জন স্বাভাবিকভাবে আমাদেরকে অন্যদের চেয়ে কিছুটা হলেও বেশি আন্দোলিত করে। ব্যক্তিগতভাবে আমি তার এই অর্জনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি একটি বিশেষ কারণে। বিষয়টি আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমরা যদি ভারতীয় উপমহাদেশ হতে শুরু করে স্বাধীন বাংলাদেশের ইতিহাস গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো সমাজ, রাজনীতি, সংস্কৃতি তথা সর্বক্ষেত্রে প্রগতিশীল যে কোনো কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রে কোনো না কোনো আইনজীবী বিশেষ ভূমিকা পালন করেছেন। আমাদের পূর্বসূরীদের এরূপ অবদানের কারণে সময়ের আবর্তে আমাদের সমাজে আইনজীবী শ্রেণীর প্রতি এক ধরনের শ্রদ্ধা এবং সমীহ তৈরি হয়েছে। অখণ্ড ভারতবর্ষে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, এ.কে.এম. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো বিখ্যাত ব্যক্তিগণ তারা সকলেই আইনজীবী ছিলেন। আপনারা জেনে অবাক হবেন, মহান মুক্তিযুদ্ধ সহ নব্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে নেতৃত্ব প্রদানকারী আমাদের জাতীয় 4 নেতার প্রত্যেকেই কিন্তু ছিলেন আইনজীবী, যে কথাটি আমি আগেই বলেছি। এমনকি যে মানুষটিকে আমরা একটি সময় পর্যন্ত নেতা মেনেছি, কিন্তু পরবর্তীতে নেতা মানার কোনো সুযোগ ছিল না, পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু আইনজীবী ছিলেন, এবং তার সহকর্মী ছিলেন, তার সহযোগী ছিলেন লিয়াকত আলী খান, তিনিও একজন ব্যারিস্টার ছিলেন।
অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি এই উপমহাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন আগে তারা সবাই ছিলেন লয়ার, তারা সকলেই আইনজীবী ছিলেন এবং তাদেরই নেতৃত্বে এই উপমহাদেশের রাজনীতি তখন আলোড়িত হয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন এতক্ষণ আমি যে নামগুলি বললাম তাদের জীবনের মূল লক্ষ্য কিন্তু আইন পেশার মাধ্যমে অর্থবিত্ত বৈভব অর্জন ছিল না, বরং আইনি সহায়তার মাধ্যমে কিংবা আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখাকেই তারা তাদের জীবনের লক্ষ্য হিসেবে স্থির করেছিলেন এবং সেই লক্ষ্যমাত্রা অর্জনে তারা নিজেদেরকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় আমরা তাদের সেই গর্বিত ঐতিহ্যের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও আইন পেশার সেই সৌন্দর্য সৌকর্যের ধারা থেকে কক্ষচ্যুত হয়ে যাচ্ছি দিনের পর দিন। তবে এর ব্যতিক্রমও রয়েছে, আর এমন উজ্জ্বলতম এক ব্যতিক্রমের নাম অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিঙ্কন। তিনি আমাদের পূর্বসূরীদের সেই গৌরবময় ধারার পুনর্জন্ম ঘটিয়েছেন তার কর্মে ও সাধনায়, যার সর্বোচ্চ স্বীকৃতি তিনি রাষ্ট্রের কাছ থেকে পেয়েছেন। তাই তাকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। সুধীবৃন্দ, বিগত শতাব্দীর প্রখ্যাত আইনজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি লুইস ব্র্যান্ডাইস এর একটি উক্তি আমার বেশ পছন্দের। তিনি বলেছেন, "The law is not an end in itself, nor does it provide ends. It is preeminently a means to serve a social end." ভাবার তো অনেকটা এরকম, আইন নিজে থেকে হয়তো সামাজিক সমস্যার সমাধান দেবে না, কিন্তু সামাজিক সমস্যার সমাধান বা সামাজিক লক্ষ্য অর্জনের উপায়ের পথ নির্দেশ প্রদান করবে। সমাজ মনস্ক একজন আইনজীবী হিসেবে অ্যাডভোকেট লিঙ্কন এই উক্তিটিরই সফল বাস্তবায়ন ঘটিয়েছেন। তিনি একজন আইনজীবী হিসেবে আইনের চর্চা করেছেন বা আইনকে ব্যবহার করেছেন সামাজিক দায়বদ্ধতা পূরণের একটি মাধ্যম হিসেবে। আইনজীবী হিসেবে তার পেশাগত প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি কুড়িগ্রামের অধিকার বঞ্চিত মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়েছেন। ভারত ও বাংলাদেশের ছিটমহল বিনিময়ে সমন্বয় কমিটির উপদেষ্টা হিসেবে স্থানীয়ভাবে কার্যকরী ভূমিকা রেখে ছিটমহলবাসীদের ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা চালিয়েছেন। নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন বাংলাদেশ বর্ডার ভিকটিমস রেস্কিউ লিগাল অ্যাসিস্ট্যান্স ফোরাম। তার এই উদ্যোগসমূহ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সুধীবৃন্দ, 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন। কিন্তু আমরা অত্যন্ত দুর্ভাগা এ কারণে যে পাক হানাদার বাহিনীর দোসরদের ষড়যন্ত্রে আমাদের দেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, এখনো বিকৃত করার চেষ্টা অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায় মাঠ পর্যায়ে হতে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক তা সংরক্ষণ করা এবং নির্মোহ দৃষ্টিভঙ্গিতে সবকিছু বিশ্লেষণ করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে তাদেরকে ইতিহাসমুখী করে তোলা। ঠিক সেই প্রচেষ্টাটি চালিয়ে যাচ্ছেন আব্রাহাম লিঙ্কন। একদিকে তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনায়, বিশেষ করে উত্তরবঙ্গের আঞ্চলিক ইতিহাস তুলে ধরার জন্য লিখেছেন অসংখ্য প্রবন্ধ, প্রকাশ করেছেন অনেকগুলো রেফারেন্স গ্রন্থ। আবার মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের সামনে তুলে ধরতে নিজ উদ্যোগে তাঁর বাড়িতে গড়ে তুলেছেন উত্তরবঙ্গ জাদুঘর, যেখানে স্থান পেয়েছে মুক্তিযোদ্ধাদের সংক্ষিপ্ত জীবনী, মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দলিলপত্র সহ অনেক গুরুত্বপূর্ণ স্মারক। 2022 সালে তিনি 21 পদক পেয়েছিলেন। সেই পুরস্কারের অর্থ তিনি জাদুঘরে হস্তান্তর করেছেন। এছাড়া আমি জানতে পেরেছি তাঁর স্থাপিত উত্তরবঙ্গ জাদুঘরটি সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে, আর সেই নতুন ভবন নির্মাণের জমি দান করেছেন তিনি নিজেই। দেশের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি খাঁটি অনুরাগ থাকলেই কেবল এটি সম্ভব। তিনি আজকে আমাকে বলছিলেন তিনি আর এই জাদুঘরটি কমপ্লিট করার জন্য তার অনেক টাকার প্রয়োজন, এবং আমিও দেখেছি যে এটি এইভাবে সম্ভব না, এবং সেই জন্য আমরা সকলে মিলেই চেষ্টা করতে হবে। বিশেষ করে আপনারা উত্তরবঙ্গবাসী যারা আছেন তারা সকলেই চেষ্টা করুন এই জাদুঘরটি যেন ভালোভাবে প্রতিষ্ঠা তিনি করতে পারেন, কারণ এই জাদুঘর নিয়ে কিন্তু তিনি কবরে যাবেন না। এই জাদুঘর দিয়ে তার ব্যক্তিগত কোনো লাভালাভের প্রশ্নই নাই। এই জাদুঘর থাকলে মুক্তিযুদ্ধ, এই অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস টিকে থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঞ্চারিত হবে। সেই জন্য আমাদের সকলেরই কিন্তু এটার জন্য এগিয়ে আসা উচিত। সম্মানিত সুধী, নোবেলজয়ী মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উক্তি আমি আপনাদের সবাইকে স্মরণ করে দিতে চাই। তিনি বলেছিলেন, "A man dies when he refuses to stand up for that which is right. A man dies when he refuses to stand up for justice.
A man dies when he refuses to take a stand for that which is true. নিজ নিজ অবস্থান হতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এই মানসিকতাতেই মনুষ্যত্বের পরিচয়। তাই তো আমরা দেখেছি অত্যন্ত ব্যস্ত একজন আইনজীবী হওয়া সত্ত্বেও মানবতার ডাকে সাড়া দিয়ে ফেলানি হত্যার বিচারের জন্য আব্রাহাম লিঙ্কনকে বারবার ভারতে চলে যেতে হয়েছে। ভারত সুপ্রিম কোর্টে ফেলানি হত্যার বিচারের দাবিতে যে রিট আবেদন করা হয়েছিল, সেই রিটের হলফনামার অন্যতম স্বাক্ষরকারী আমাদের ভাই আব্রাহাম লিঙ্কন। তাই কুড়িগ্রাম আইনজীবী সমিতির সকল সদস্যগণের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আইন পেশাকে নিছক জীবিকা নির্বাহের একটি মাধ্যম হিসেবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিতকরণের একটি উপায় হিসাবে বিবেচনা করুন। কেবলমাত্র তবেই আইনজীবী হিসাবে আপনাদের যে পরিচয় তা প্রকৃত অর্থে সার্থকতা পাবে। কুড়িগ্রাম আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ, আপনারা আপনাদের একজন সহকর্মীর অর্জনকে বরণ করে নিতে এই আয়োজন করেছেন। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ন্যায়ানুগ সমাজের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের অন্যতম অনুষঙ্গ কিন্তু আপনারাই, অর্থাৎ বাংলাদেশের আইনজীবীগণ। আইনজীবীদেরকে বাদ দিয়ে দেশের নাগরিকদের আইনের আশ্রয় লাভের অধিকার অথবা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য কিংবা মানুষের ন্যায় বিচার লাভের অধিকারের সফল বাস্তবায়ন দুরূহ একটি ব্যাপার। বিচার প্রার্থীগণ আইনের জটিল নিয়ম কানুন জানেন না, তারপরেও তারা পরম নির্ভরতায় আপনার কাছেই তাদের স্বাধীনতা, সম্পদ ও সম্পত্তির স্বাধীনতা রক্ষার গুরুভার অর্পণ করে থাকেন। বিচার প্রার্থী ও আইনজীবীদের মধ্যকার এই নির্ভরতার সম্পর্ক আপনাদের জন্য একটি পবিত্র আমানত। তাই এই আমানত রক্ষার করার বিষয়ে আপনাদের সবসময় সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি কুড়িগ্রাম আইনজীবী সমিতির সকল সদস্যগণ এই গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্বটি সততা ও নিষ্ঠার সাথে পালন করতে সর্বদা সচেষ্ট আছেন এবং থাকবেন, কারণ আপনাদের সামনে অবশ্যই একজন জীবন্ত উদাহরণ আছেন, তিনি আব্রাহাম লিঙ্কন। আমি এখানে বেশ কিছু তরুণ মুখ দেখতে পাচ্ছি, এটা আমি সববারই সাধারণত বলে থাকি। তাদেরকে সহ আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের স্মরণ রাখতে হবে যে আপনারা সকলেই মানুষকে আইনি সেবা প্রদানের জন্য এ পেশায় এসেছেন। এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আইনজীবী হয়েছেন। তাই আমার অনুরোধ, এই মূল লক্ষ্য হতে আপনারা কিছুতেই বিচ্যুত হবেন না। জাগতিক লোভ লালসা যেন আপনাদেরকে পেশাগত নৈতিকতার মানদণ্ড হতে বিচ্যুত করতে না পারে, সে বিষয়ে সর্বদা সচেতন থাকবেন। সুধীবৃন্দ, বার ও বেঞ্চ উভয়ের সমন্বয়ে বিচার বিভাগ। এখানে আমি বুঝতে পারছি যে বার এবং বেঞ্চের মধ্যে সম্পর্ক খুবই ভালো। আমার সঙ্গে আজকে বিকালবেলা যখন নাকি আমি জুডিশিয়াল অফিসারদের সঙ্গে বসেছিলাম, তারাও এমনটি আমাকে বলছিলেন। এটা শুনে খুব ভালো লাগে। তাই আপনারা খেয়াল রাখবেন, আদালতে যেন এমন কোনো পরিস্থিতির উদ্রেক না হয় যার কারণে বিচার প্রার্থীর মনে আদালত সম্পর্কে দ্বিধা ও সংশয় তৈরি হয়। তাই আমার প্রত্যাশা থাকবে, কুড়িগ্রাম বারের প্রত্যেক সদস্য আমাদের শত বছরের আইনি ঐতিহ্য, জুডিশিয়াল নর্মস, ম্যানার এন্ড এটিকেট যথাযথভাবে অনুসরণ করে বাংলাদেশের অন্যান্য বারের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন। আমাদের সকলের মনে রাখতে হবে যে the lawyer's highest duty is to uphold the law and to maintain the honor and dignity, integrity of the profession. এটি আমার কথা নয়, আপনারা নিশ্চয়ই 17 শতাব্দীর ইংল্যান্ডের বিখ্যাত প্রধান বিচারপতি এডওয়ার্ড কোকের নাম শুনেছেন। যিনি তার রায়ে অসীম সাহসিকতার সাথে ঘোষণা করেছিলেন, স্বয়ং ইংল্যান্ডের রাজাও আইনের ঊর্ধ্বে নয়। এটি তার একটি উক্তি। ইতিমধ্যে কয়েকশো বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু সময়ের আবর্তে তার সেই উক্তি আজও সকল আইনজীবীদের পেশাগত দায়িত্বের দিক নির্দেশ হিসাবে আমাদের পথ দেখিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে, একজন আইনজীবী হিসেবে আপনার ইন্টিগ্রিটি কেবল আপনার মক্কেলের প্রতি নয়, আপনার ইন্টিগ্রিটি থাকবে ন্যায় বিচারের প্রতি, দেশের সার্বিক কল্যাণের প্রতি। আর এ কারণেই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আইনজীবীদেরকে সমাজের ভ্যানগার্ড রূপে গণ্য করা হয়। সমাজের ভ্যানগার্ড হিসেবে আইন পেশা পরিচালনায় আমরা সকলে যদি পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখতে পারি, তবেই আইন পেশার সৌকর্যে বিকশিত হবে আমাদের প্রিয় আইনাঙ্গন। বন্ধুগণ, বঙ্গবন্ধু আজীবন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াই করে গিয়েছেন। তাই দেশের সচেতন নাগরিক হিসাবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে,
কুড়িগ্রামের মাটিতে যেন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প কখনো স্পর্শ করতে না পারে। কুড়িগ্রামের সিন্দুরমতির মেলা, চিলমারির অষ্টমীর মেলা, মাসানকোড়ার মেলা, কালীর মেলার, শিবের মেলা, গাজীর মেলা প্রমাণ করে যে আবহমান কাল হতে কুড়িগ্রামের মাটি ও মানুষ সাংস্কৃতিক বৈচিত্র্যকে লালন ও ধারণ করে আসছে। পারস্পরিক সহাবস্থানের এই ঐতিহ্য যেন হারিয়ে না যায় সে ব্যাপারে আপনাদের সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাই। নিঃসন্দেহে এই ধরনের কোনো লড়াই যদি হয় সেখানে আব্রাহাম লিঙ্কন নেতৃত্ব দেবেই। আমার বক্তব্য একেবারেই শেষ হয়ে এসছে। একটি কথা, আব্রাহাম লিঙ্কন আপনাদের বারের সদস্য হিসেবে কতগুলি কথা বলেছেন, এগুলি এক ধরনের দাবির পর্যায়ে পড়ে। প্রথমটি হলো রৌমারী রাজীবপুর চৌকি প্রয়োজন। আমার কাছে মনে হয় দাবিটি খুব যৌক্তিক, এই কারণে যে বাংলাদেশের প্রথম আদালত স্থাপিত হয়েছিল সেখানে, সেই স্মারকটি ধরে রাখার জন্য হলেও সেখানে একটি চৌকি স্থাপিত হলে ভালো হয়। তবে কোথাও কোনো স্থাপনা হবে কি হবে না এটা নির্ভর করে সরকারের উপরে। আর যদি বিচার বিভাগীয় স্থাপনা হয় সেখানে বিচারক দেওয়ার দায়িত্বটি হচ্ছে আমার বা সুপ্রিম কোর্টের। সেখানে যেহেতু কাজটি অর্ধেক এগিয়ে রয়েছে, আমি মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবো যেন সেখানে রৌমারী রাজীবপুরের জন্য একটি আদালত, চৌকি আদালত করা যায় কিনা আমি চেষ্টা করব সেটার জন্য। কারণ আমি আজকে সার্কিট হাউসে ওঠার সময় ম্যাপটি দেখলাম কুড়িগ্রামের। রৌমারী রাজীবপুরের ভিতরে ব্রহ্মপুত্র যেভাবে নাকি শাখা বিস্তার করে বয়ে গেছে, সেখানে জালের মতো, সেখান থেকে মানুষ আসা আসলেও কঠিন, এবং মানুষ আসলে দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষের জন্য কষ্টই হবে। আমিও একটি জেলার মানুষ, ভাটিয়া এলাকার মানুষ। আমার জেলায় আপনারা জানেন নেত্রকোনা জেলায় একটি উপজেলা আছে, ওর নাম খালিয়াজুরি। কি জানি বলতো এক সময়, যেখানে চলে না রিক্সা ঠেলা গাড়ি তার নাম খালিয়াজুরি। এমন রিমোট এটা, হাওর বেষ্টিত, চারিদিকে হাওর আর হাওর, দ্বীপের মতো গ্রামগুলো, এরিয়া অনেক বড়, কিন্তু কোনো রাস্তাঘাট নেই। সেইখানেও এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমার কনস্টিটিউয়েন্সি সেটি, এবং আমার ছোট ভাই সেখানকার এখন এমপি। তো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সে যখন ছিল ওই এলাকায় বেশ কিছু কাজ করার উদ্যোগও নিয়েছে। এই খালিয়াজুরির হাওরে যদি আপনি পড়েন আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে মানে আল্লাহর নাম জপ করা ছাড়া আর কোনো পথ থাকে না। এরকম একটি অভিজ্ঞতা আমার আছে, আমার স্ত্রীরও আছে। আমার স্ত্রী আবার এটা এরকম হাওরে বিপজ্জনক অবস্থায় পড়ে এসে একটি লেখাও লিখেছিলেন, হাওরের রূপ। আমার কাছে মনে হয়েছে রৌমারীতে যে ব্রহ্মপুত্রের যে অবস্থা, এইখানে বোধ হয় দুর্যোগপূর্ণ দিনে যদি সমুদ্রের সিগন্যাল থাকে, আমার মনে হয় যে এখান থেকে মানুষ সহজে আসতে পারবে না। সেই জন্য ওখানকার যে দাবিটি আপনারা করেছেন, ওখানে একটি চৌকি করা, এটা যৌক্তিকতার দাবি রাখে এবং খুবই যৌক্তিক। আমি চেষ্টা করব, আবারও বলছি, সেখানে যেন একটি চৌকি বা কিভাবে গভর্নমেন্ট করবে, গভর্নমেন্টের সঙ্গে আলাপ করে ঠিক করব, এইটুকু আমি বলতে পারি। আর কিছু বলেছেন যে বিচারিক স্বল্পতা, এখানে নারী শিশু মামলা অনেক, সেখানে আরেকজন নারী শিশু জজ দেওয়া যায় কিনা, এইগুলি খুব কঠিন বিষয় না, দেখা যাবে কি করা যায়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দরকার আরেকটি, সেটাও বলেছেন। বিদ্যুৎ আদালতের দাবি যেখানেই যায় সেখানেই করে, কারণ বিদ্যুৎ আদালতের কাজই হলো এরকম, একটু দূরে ডিভিশনাল হেডকোয়ার্টারে এইসব বিদ্যুৎ আদালতগুলো আছে। যেমন যদি আপনি যান কক্সবাজারে, তারা বলছেন যে আমাদের বিদ্যুৎ আদালত হচ্ছে চট্টগ্রামে, 3.5 ঘন্টা লাগে আমাদের যেতে সেখানে। এখান থেকে রংপুর যেতে লাগে মাত্র কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। আর পল্লী বিদ্যুৎ হলে ঢাকায়, নাকি পল্লী বিদ্যুৎ হলেই ঢাকা, এটা সব জায়গাতেই এই দাবিটা সব জায়গায় করে। তো এইটা বিদ্যুৎ আদালতের বিষয়টা পরে চিন্তা করা যাবে, বাকিগুলো এখনই চিন্তা করা যাবে। আর বারের কথা বলেছেন, জায়গার কথা বলেছেন, এইটা আমি সম্বন্ধে এক্ষুনি কিছু বলবো না, আমি একটু শুনে নেই, বুঝে নেই, তারপরে আমাদের জজ কোর্টের ভিতরে জায়গা টাকা দেওয়া যাবে কিনা একটু দেখি, চিন্তা করি। আপনারা বলেছেন চিফ জস্টিস, হ্যাঁ দেখি, চিন্তা করি, দেখি, আমাদের জজ সাহেবের সাথে কথা বলবো আমি।